আজকে আমরা কথা বলবো বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইলের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পরিচ্ছেদ নিয়ে, তাই না? হ্যাঁ, একদম। প্রথম খণ্ডের ২১ থেকে ২৫ পরিচ্ছেদ। ঠিক, এই জায়গাটাতেই কিন্তু গল্পটা একটা অন্য বাঁক নেয়। অবশ্যই একটা নাটকীয় মোড় যাকে বলে। আমাদের কাছে তো উপন্যাসের এই অংশটুকুই আছে, আর আমরা চেষ্টা করব এর গভীরে গিয়ে দেখতে যে কি করে সামান্য একটা গুজব গুজব, ভুল বোঝাবুঝি। আর অভিমান এগুলো মিলে গোবিন্দলাল আর ভ্রমরের সম্পর্কটাকে একেবারে খাদের কিনারায় নিয়ে গেল। আর সেই সুযোগের রোহিণী চরিত্রটা সে ক্রমশ গল্পের কেন্দ্রে চলে এলো। ঠিক, আমাদের লক্ষ্য এটাই দেখা, বোঝা চরিত্রগুলোর মনের ভেতর কি চলছিল, তখনকার সমাজ সেটারই বা কি প্রভাব ছিল, আর কিভাবে ছোট ছোট ঘটনাগুলো সব মিলিয়ে একটা ট্র্যাজেডির দিকে ঠেলে দিল পুরো গল্পটাকে। তাহলে আসুন একদম শুরু থেকেই শুরু করি, কি বলেন? হ্যাঁ, সেটাই ভালো। এই যে গুজবটা, হ্যাঁ। এর শুরুটা কোথায়, কিভাবে ছড়ালো? এর পেছনে তো ছিল ওই ক্ষীরি ঝি, তাই না? তার সেই রাগ, সেই হতাশা। ঠিক, ব্যক্তিগত একটা ক্ষোভ ছিল। ভ্রমর তার কথায় পাত্তা দেয়নি, বিশ্বাস করেনি। হ্যাঁ, অপমানিত বোধ করেছিল সে। আর সেই রাগ থেকেই কলসি কাখে বারুণীঘাটে জল আনতে যাওয়ার পথে সে ঠিক করল এর শোধ নিতে হবে। আর সুযোগটাও পেয়ে গেল। একদম। পথে প্রথমেই দেখা হলো হরিমতি ঠাকুরানীর সাথে। ক্ষীরি এমন ভাব করল যেন সে ভ্রমরের কত শুভাকাঙ্ক্ষী, কিন্তু ভ্রমর তার কদর বোঝে না। একটু উস্কানি আর কি। আর হরিমতিও সঙ্গে সঙ্গে উৎসুক হয়ে উঠল, কি ব্যাপার? ব্যাস, তখনই ক্ষীরি কথাটা পারল খুব সাবধানে, যে রোহিণী নাকি মেজবাবুর বাগানবাড়িতে গিয়েছিল। খুব সাদামাটাভাবে শুরু। কিন্তু থাকলো কি সাদামাটা? পথে তো আরও অনেকের সঙ্গেই দেখা হলো, রামের মা, শ্যামের মা। হ্যাঁ, আর ক্ষীরি একে একে সবার কানে কথাটা তুলল, আর বলাই বাহুল্য প্রতিবার একটু একটু রং চড়িয়ে। এইখানেই তো ব্যাপারটা ভয়ঙ্কর হয়ে উঠল। ঠিক, এখানেই গুজবের আসল চেহারাটা বোঝা যায়। বঙ্কিমচন্দ্র লিখছেন না, ১-এ ০ ১০ হইল, ১০-এ ০ শত হইল, ১০০ শূন্য সহস্র হইল। হ্যাঁ, ওই সামান্য একটা খবর রোহিণী বাগানবাড়িতে গেছিল, ব্যাস মুখে মুখে ঘুরতে ঘুরতে সেটা হয়ে গেল ৭,০০০ টাকার গয়না পাওয়ার গল্প, গভীর প্রেমের কাহিনী। সকালের ঘটনা বিকেল হতে না হতেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ল, একদম অন্য রূপে। এটাই তো গুজবের চরিত্র। কি সাংঘাতিক তার গতি, আর কিভাবে সে বিকৃত হয়। এটা কিন্তু সমাজেরও একটা ছবি তুলে ধরে, মানুষের এই কান কথা শোনার প্রবণতা, আর চট করে একটা সিদ্ধান্তে পৌঁছে যাওয়া। একদম। একবার রটে গেলে সেটাকে থামানো খুব মুশকিল। আর এই রটনা নিয়েই তো গ্রামের মহিলারা সব হাজির হলো ভ্রমরের বাড়ি, বিনোদিনী, সুরধ্বনি। হ্যাঁ, একের পর এক। ভাবখানা এমন যে আহারে, ভ্রমরের জন্য কত দুঃখ তাদের। কিন্তু মুখের কথায় সহানুভূতি থাকলেও চোখের চাহানিতে ছিল অন্য কিছু, তাই না? ঠিক, একটা গোপন উল্লাস। আসলে ভ্রমরের সুখ, তার ওই ভালো অবস্থাটা গ্রামের অনেকেরই হয়তো সহ্য হতো না। ঈর্ষা। হ্যাঁ, ঈর্ষা। তাই তার এই দুঃসময়ের খবর পেয়ে তারা যেন এক ধরনের বিকৃত আনন্দ পেল। সুরধুনী তো প্রায় বলেই ফেলল। হ্যাঁ, যে শুনেছে মেজবাবু নাকি রোহিণীকে ৭,০০০ টাকার গয়না দিয়েছে। ভাবা যায়। এটা কিন্তু তৎকালীন সমাজেরও একটা দিক তুলে ধরে লেখক, তো ইঙ্গিত দিয়েছেন। হ্যাঁ, গ্রামের মধ্যে ভ্রমর সুখী ছিল, তাহার সুখ দেখিয়া সকলেই হিংসায় মরিত। ঠিক, তাই তার এই দুর্ভাগ্যের খবরে তারা যেন একটা নৈতিক দায়িত্ব নিয়ে ছুটে এলো খবরটা দিতে। কিন্তু ভেতরে ভেতরে ছিল অন্যের দুঃখ উপভোগ করার ইচ্ছে। কেউ কেউ তো আবার এমনও বলল, মেজবাবুর যার রূপ, রোহিণী বা ভুলবে না কেন? অর্থাৎ দোষটা যেন গোবিন্দলালের রূপের বা রোহিণীর। ঘটনার সত্যি মিথ্যে বা ভ্রমরের কষ্ট, সেদিকে কারো খেয়ালই নেই। ব্যক্তিগত ঈর্ষা কিভাবে একটা ছোট্ট ঘটনাকে এত বড় করে তুলতে পারে ভাবা যায় না। একদম, যেখানে সত্যিটা জানার বা জানানোর কোনো চেষ্টাই নেই। আচ্ছা, এই তো গেল গুজবের বিস্তার। এবার আসি রোহিণীর কথায়। তার কানে যখন এই একই গুজব পৌঁছাল, সে কাকে দায়ী করল? সোজা ভ্রমরকে। তার মাথায় এটাই ঢুকল যে আগে চুরির অপবাদ, এবার এই কলঙ্ক। সব কিছুর পেছনে ওই ভ্রমরই আছে। ক্ষীরি যে এই কাণ্ডটা বাঁধিয়েছে সেটা সে একবারও ভাবল না বা জানার চেষ্টাও করল না। না, এখানেই গল্পটা আরও জটিল হয়ে গেল। এটা কি শুধুই ভুল বোঝা, নাকি রোহিণীর মনেও ভ্রমরের ওপর আগে থেকেই কোনো রাগ বা ক্ষোভ? হতে পারে। কারণ যাই হোক, রোহিণী ঠিক করল
সে এর প্রতিশোধ নেবে। সে ভাবল, ভ্রমর আমাকে বড় চালাইল, যাইবার আগে একবার ভ্রমরকে হাড়ে হাড়ে জ্বালিয়া যাইব। কি সাংঘাতিক প্রতিহিংসা! হ্যাঁ, আর এই প্রতিহিংসা তাকে একটা ভয়ঙ্কর পথে নিয়ে গেল। কিন্তু তার প্রতিশোধ নেয়ার পরিকল্পনাটাও তো ছিল অন্যরকম, সাধারণ নয়। একদমই সাধারণ নয়, খুব সূক্ষ্ম আর নিষ্ঠুর। সে কি করল? পাশের বাড়ি থেকে একটা বেনারসি শাড়ি চেয়ে আনল। আর কিছু সস্তা গিল্টির গয়না, তাই না? হ্যাঁ, গিল্টির গয়না। সেগুলো একটা পুটলিতে বেঁধে সন্ধেবেলা সোজা হাজির হলো ভ্রমরের শোবার ঘরে। দৃশ্যটা ভাবলেই গায়ে কাঁটা দেয়। ভ্রমর তখন একা, মাটিতে শুয়ে কাঁদছে, স্বামী নেই, মন খারাপ। ঠিক সেই সময় রোহিণী ঘরে ঢুকল। ভ্রমর তো প্রথমে ভাবল আবার বুঝি চুরি করতে এসেছে। কিন্তু রোহিণী খুব শান্তভাবে বলল, তার নাকি আর চুরির দরকার নেই। মেজবাবুর দয়ায় তার আর কোনো অভাব নেই। উফ! তারপর সেই আসল আঘাতটা দিল। হ্যাঁ, পুটুলিটা খুলে ওই নকল গয়না, শাড়ি সব ভ্রমরের সামনে মেলে ধরল। আর বলল, লোকে যাই বলুক ৭,০০০ টাকার কথা, আসলে নাকি সে মোটে ৩,০০০ টাকার গয়না আর এই শাড়িখানি পেয়েছে। এটা তো কাটা ঘায়ে নুন দেওয়ার মতো। ভ্রমরের তখন কি অবস্থা! সে তো রাগে ফেটে পড়ল, ওই গয়নাগুলোতে লাথি মেরে ছড়িয়ে দিল। কিন্তু মারল না। না, মারল না। আর এখানেই বঙ্কিমচন্দ্র একটা অসাধারণ মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ দিয়েছেন। হ্যাঁ, ওই যে ভ্রমর ক্ষীরোদাকে মেরেছিল কারণ তাকে ভালোবাসত, তার ওপর অধিকার ছিল। ঠিক, কিন্তু রোহিণীকে মারল না, কারণ তার প্রতি ভালোবাসা বা অধিকারবোধ নেই, আছে শুধু ঘৃণা বা দূরত্ব। যেমন মা নিজের অবাধ্য ছেলেকে মারে, শাসন করে, পাশের বাড়ির ছেলেকে নয়। একদম, এটা সম্পর্কের গভীরতা আর আবেগের জটিল প্রকাশ খুব সুন্দরভাবে তুলে ধরেছেন লেখক। ঘৃণার পাত্রকে আঘাত করার চেয়ে যেন উপেক্ষা করাটাই স্বাভাবিক। এই ঘটনার পর ভ্রমরের মনের অবস্থা কি হয়েছিল সেটা তো বোঝাই যায়। একেবারে ভেঙে পড়েছিল, দুঃখে, অপমানে, অভিমানে। সে তখন ঠিক করল স্বামীকে চিঠি লিখবে। হ্যাঁ, লেখাপড়া হয়তো খুব ভালো জানত না, কিন্তু মনের সব জ্বালা, সব অভিযোগ, সব যেন ওই চিঠিতেই ঢেলে দিল। কাঁচা হাতের লেখা, ভুল বানান, কিন্তু তাতে কি? সে তো লিখে জানালো গোবিন্দলালকে যে তার ওপর ভ্রমরের আর কোনো ভক্তি নেই, বিশ্বাস নেই। সে আর গোবিন্দলালের মুখ দেখতেই চায় না। আর স্বামী বাড়ি ফিরলে যেন তাকে খবর দেওয়া হয় সে বাপের বাড়ি চলে যাবে। এই চিঠিটা কিন্তু শুধু অভিযোগ ছিল না, এটা ছিল তার গভীর অভিমানের প্রকাশ, একটা শেষ চেষ্টা বা হয়তো শেষ পদক্ষেপ। আচ্ছা, গোবিন্দলাল যখন কলকাতায় বসেই চিঠিটা পেলেন, তার কি প্রতিক্রিয়া হলো? তা তো মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তার ভ্রমর, তার প্রিয়তমা এমন ভয়ঙ্কর কথা লিখতে পারে। কিন্তু হাতের লেখা, বানান, সেগুলো দেখে তো বুঝতে পারলেন যে চিঠিটা ভ্রমরেরই। হ্যাঁ, কিন্তু মন মানতে চাইছিল না। আর ঠিক সেই সময়ই যেন আগুনে ঘি পড়ল। ব্রহ্মানন্দ ঘোষের চিঠিটা। ঠিক তাই। ব্রহ্মানন্দ ঘোষ সম্পর্কে তো আত্মীয়, কিন্তু তার উদ্দেশ্য হয়তো খুব ভালো ছিল না। সে কি লিখেছিল? সে লিখেছে ভ্রমরই নাকি গ্রামে রটিয়েছে যে গোবিন্দলাল রোহিণীকে ৭,০০০ টাকার গয়না দিয়েছে। সর্বনাশ! একই দিনে একই ডাকে দুটো চিঠি, একটা স্ত্রীর কাছ থেকে এত বড় অভিযোগ। আর অন্যটা স্ত্রীর বিরুদ্ধেই একই রকম মারাত্মক অভিযোগ। গোবিন্দলালের মানসিক অবস্থা তখন কি হতে পারে? চরম বিভ্রান্তি আর তীব্র অভিমান। তিনি ভ্রমরে চিঠিটাকে দেখলেন অবিশ্বাসের চূড়ান্ত প্রমাণ হিসেবে। আর ব্রহ্মানন্দের চিঠিটা সেই ধারণাটাকে আরও পাকা করল। একদম। তিনি ভাবলেন ভ্রমর শুধু তাকে অবিশ্বাসী করছে না, তার নামে কুৎসাও রটাচ্ছে। এখানেই বোঝা যায় সরাসরি কথা না বলার ফল, তৃতীয় পক্ষের কান কথা, এগুলো কিভাবে একটা সম্পর্ককে বিষিয়ে দিতে পারে। এক মুহূর্তের মধ্যে তিনি আর কোনো সন্দেহই করলেন না, ভ্রমরকেই দোষী ভেবে নিলেন, আর ঠিক করলেন বাড়ি ফিরবেন। এদিকে ভ্রমরও তো চুপ করে বসে রইল না। সে যখন শুনল স্বামী ফিরছেন, তখন সে মুখোমুখি হতে চাইল না। কেন? এটা কি ভয়, না অভিমান, নাকি দুটোই? আমার মনে হয় দুটোই। অভিমান তো বটেই, আবার হয়তো ভয়ও পাচ্ছিল যদি গোবিন্দলাল তার কথা বিশ্বাস না করে, যদি ভুল বোঝে। তাই সে তার মাকে চিঠি লিখল, নিজের অসুস্থতার মিথ্যে খবর দিল। হ্যাঁ, আর বাপের বাড়ি যাওয়ার ব্যবস্থা করল। তার বাবা মাধবীনাথও কৃষ্ণকান্তকে চিঠি লিখলেন। মেয়ের শাশুড়ির অসুস্থতার কথা বলে ভ্রমরকে পাঠাতে বললেন। কৃষ্ণকান্ত তো পড়লেন মহা মুশকিলে। ছেলে ফিরছে, এ সময়ে বৌমাকে বাপের বাড়ি পাঠানো ঠিক না। আবার ওদিকে কুটুম্বের অনুরোধ, মেয়ের মায়ের শরীর খারাপ,
শেষ পর্যন্ত তিনি নিমরাজিভনে 4 দিনের জন্য ভ্রমরকে যাওয়ার অনুমতি দিলেন। আর ঠিক সেই সময়েই গোবিন্দলাল বাড়ি ফিরলেন। ফিরে যখন শুনলেন ভ্রমর তার আসার আগেই চলে গেছে, তখন তার অভিমান একেবারে পাথর হয়ে গেল। তিনি ভাবলেন, এত অবিশ্বাস! আমাকে একটা কথাও জিজ্ঞাসা না করিয়া আমাকে ত্যাগ করিয়া গেল। তার মনে হল ভ্রমর তাকে চূড়ান্ত অপমান করেছে। তিনি এতটাই কষ্ট পেলেন, এতটাই অভিমান হল যে কৃষ্ণকান্ত যখন বললেন যে লোক পাঠিয়ে ভ্রমরকে ফিরিয়ে আনা হোক, গোবিন্দলাল মানা করে দিলেন। হ্যাঁ, কঠোরভাবে নিষেধ করলেন। বললেন যে স্বেচ্ছায় গিয়াছে, তাহাকে আনিতে লোক পাঠাইবার আবশ্যক নাই। এই একটা সিদ্ধান্ত, এখানেই কি বিচ্ছেদের রাস্তাটা পুরো খুলে গেল? যদি তিনি নিজে যেতেন বা লোক পাঠিয়ে কথা বলার চেষ্টা করতেন, সেটাই হয়তো স্বাভাবিক হতো। কিন্তু অভিমান মানুষকে অনেক সময় অন্ধ করে দেয়। গোবিন্দলালের মনে হল ভ্রমণের খুব স্পর্ধা হয়েছে, তাকে শিক্ষা দেওয়া দরকার। হ্যাঁ, কিন্তু এই যে কঠোর হলেন, এর আড়ালে তার নিজের কষ্ট হচ্ছিল না? হচ্ছিল নিশ্চয়ই, লেখক তো বলছেন। হ্যাঁ, বলছেন তো। শূন্য ঘরে তারও কান্না পাচ্ছিল, ভ্রমণের কথা মনে পড়ছিল, পুরনো দিনের ভালোবাসার কথা। কিন্তু অভিমানটা সব ছাপিয়ে গেল। একদম। আর এই যে মনের টানাপোড়েন, এই অবস্থা থেকেই কি তিনি ওই ভয়ঙ্কর সিদ্ধান্তটা নিলেন? কোন সিদ্ধান্তটার কথা বলছেন? ওই যে ভ্রমরকে ভুলতে হবে আর তার জন্য রোহিণীর চিন্তা করতে হবে। ও হ্যাঁ, ঠিক। এখানেই তো গল্পের সবচেয়ে দুঃখজনক বাঁকটা। লেখক এটাকে তুলনা করেছেন কিসের সঙ্গে যেন? ক্ষুদ্র রোগের উপশম জন্য উৎকট বিষের প্রয়োগ। হ্যাঁ, ঠিক তাই। গোবিন্দলাল নিজের মনকে বোঝালেন যে স্ত্রী তাকে এত অবিশ্বাস করে, তার জন্য দুঃখ করা বৃথা। তাকে ভুলতে হবে। আর ভোলার উপায়? অন্য কিছুতে মন দেওয়া। আর সেই অন্য কিছুটা হলো রোহিণী। এতদিন যে রোহিণীর রূপের চিন্তা তিনি জোর করে মন থেকে সরাতেন, এবার সেই চিন্তাটাকেই তিনি আশ্রয় দিলেন নিজে থেকে। লেখক বলছেন না, রোহিণী যেন প্রেতিনীর মতো গোবিন্দলালের মনে উকিঝুঁকি দিত, আর তিনি মন্ত্র পড়ে তাকে তাড়াতেন। হ্যাঁ, কিন্তু এবার তিনি নিজেই সেই প্রেতিনীকে ডেকে আনলেন, তার ওই শূন্য মনটাকে ভরানোর জন্য। এটা কি একরকম আত্মধ্বংস নয়? অবশ্যই। এটা অভিমানের বশে নেওয়া একটা সাংঘাতিক ভুল সিদ্ধান্ত, যা তাকে একেবারে সর্বনাশের দিকে ঠেলে দিল। তিনি হয়তো ভাবছিলেন এটা তাকে শান্তি দেবে, মুক্তি দেবে। কিন্তু আসলে তিনি একটা গভীর ফাঁদে পা দিচ্ছিলেন। নিজের কষ্ট ভুলতে গিয়ে এমন একজনকে আঁকড়ে ধরতে চাইলেন, যে কিনা শেষে আরও বড় কষ্টের কারণ হবে। আর এই মানসিক প্রস্তুতির পরেই তো সেই বর্ষার সন্ধ্যার ঘটনাটা ঘটল। হ্যাঁ, বারুণী পুকুরের ধারে সেই দেখা হওয়াটা। দিনটা ছিল বর্ষার, আকাশ মেঘলা, টিপটিপ বৃষ্টি। গোবিন্দলাল পুকুর পাড়ে বসে আছেন, মন ভালো নেই। এমন সময় দেখলেন অন্ধকারে একজন মহিলা ঘাটে নামছে। ঘাটটা খুব পিচ্ছিল ছিল সেদিন। হ্যাঁ, তাই তিনি স্বাভাবিকভাবেই সাবধান করলেন। বললেন, কে গা তুমি, আজ ঘাটে নামিও না, বড় পিচ্ছিল, পড়িয়া যাইবে। আর সেই মহিলা আর কেউ নয়, রোহিণী। সে কিন্তু আর জলে নামল না। কলসিটা ঘাটে রেখে সোজা উঠে এলো গোবিন্দলালের দিকে, তার বাগানের দিকে। গোবিন্দলাল তো অবাক, জিজ্ঞেস করলেন, এই দুর্যোগে ভিজে ভিজে কেন এসেছে সে? রোহিণী বলল, তার নাকি জরুরি কথা আছে। তখন গোবিন্দলাল তাকে সঙ্গে করে বাগানের বৈঠকখানায় নিয়ে গেলেন। সেই সন্ধ্যের পরিবেশ, আবহাওয়া, সবকিছুতেই যেন একটা অশুভ ইঙ্গিত ছিল। তাদের মধ্যে ঠিক কি কথা হয়েছিল, লেখক তো সেটা খুলে বলেননি। না, বিস্তারিত বলেননি, কিন্তু একটা সাংঘাতিক ইঙ্গিত দিয়েছেন। কি সেটা? শুধু এইটুকু বলেছেন, সে রাত্রে রোহিণী গৃহে যাইবার পূর্বে বুঝিয়া গেলেন যে গোবিন্দলাল রোহিণীর রূপে মুগ্ধ। এই একটা বাক্যই যথেষ্ট। হ্যাঁ, গোবিন্দলালের তখন যে মানসিক অবস্থা, রোহিণীর ওই রূপ, ওই সান্নিধ্য তাকে সহজেই কাবু করে ফেলেছিল। ভুল বোঝাবুঝি, অভিমান, একাকিত্ব সব মিলিয়ে তাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করালো, যেখান থেকে ফেরাটা হয়তো আর সম্ভব হবে না। এখানেই তো ট্র্যাজেডিটা আরও গভীর হল। তাহলে এই 5টা পরিচ্ছেদ আমরা কি দেখলাম? দেখলাম একটা সাধারণ গুজব খিরিজির মুখ থেকে বেরিয়ে কিভাবে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল, বিকৃত হতে হতে ভ্রমরের জীবনটাকে তছনছ করে দিল। দেখলাম রোহিণী সেই গুজবটাকে কাজে লাগিয়ে নিজের প্রতিশোধও নিল, ভ্রমরকে আরও কষ্ট দিল। আবার দেখলাম ভ্রমরের একটা চিঠি আর ব্রহ্মানন্দের আর একটা চিঠি। এই দুটো মিলে গোবিন্দলালের মনে কি ভীষণ অভিমান আর ভুল ধারণার জন্ম দিল। কথা না বলা, সামনাসামনি না আসা, আর ওই তীব্র অভিমান, এই
সব মিলিয়ে গোবিন্দলাল আর ভ্রমরের সম্পর্কটাকে একেবারে ভাঙনের কিনারায় নিয়ে গেল। আর সেই ভাঙনের সুযোগেই গোবিন্দলাল আত্মরক্ষার একটা ভুল চেষ্টা করতে গিয়ে রোহিণীর দিকে ঝুঁকে পড়লেন, যেটা আসলে ছিল নিজেকে শেষ করে দেওয়ারই সামিল। এই যে পুরো ঘটনাটা, এটা বিশ্লেষণ করলে একটা প্রশ্ন কিন্তু মনে আসে, কি প্রশ্ন? যে পরিস্থিতিটা এত খারাপ হওয়ার পেছনে দায় টাকার একজনের, নাকি সবারই কম বেশি ভূমিকা ছিল? এটাই তো আসল প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। যদি খিরি সেদিন ওই কথাটা না বলতো, বা যদি গ্রামের মহিলারা একটু অন্যভাবে ব্যাপারটা দেখত, সহানুভূতি দিয়ে, যদি রোহিণী প্রতিশোধ না নিয়ে একবার সত্যিটা জানার চেষ্টা করত, যদি ভ্রমর চিঠি না লিখে বা বাড়ি ছেড়ে না গিয়ে স্বামীর জন্য অপেক্ষা করত, তার সাথে কথা বলার সাহস দেখাত, অথবা যদি গোবিন্দলাল ওই অভিমানটাকে একটু সরিয়ে রেখে একবার ভ্রমরের দিকটা ভাবার চেষ্টা করতেন, ব্রহ্মানন্দের কথায় অতটা প্রভাবিত না হতেন। এদের মধ্যে যে কোনো একজনও যদি একটু অন্যরকম ভাবত বা অন্যরকম কিছু করত, তাহলে কি গল্পটা অন্যরকম হতে পারত? এই দুঃখজনক পরিণতিটা কি এড়ানো যেত? সেটাই তো কথা। সম্ভবত যেত। হয়তো একটা ছোট সিদ্ধান্ত, একটা অন্যরকম প্রতিক্রিয়া পুরো ঘটনাটাকেই বদলে দিতে পারত। কিন্তু মানুষ তো তার আবেগ, তার অভিমান, পারিপার্শ্বিক পরিস্থিতি, এগুলোর দাস, তাই না? এই চরিত্রগুলোও তাই। তাদের প্রত্যেকের ভুল, প্রত্যেকের অভিমান, পারস্পরিক অবিশ্বাস, এই সবকিছুর যোগফলই হলই ট্র্যাজেডি। এই চিন্তাটা সত্যিই খুব নাড়া দেয়। আর এই প্রশ্নটাই হয়তো বঙ্কিমচন্দ্র আমাদের জন্য, মানে পাঠক বা শ্রোতাদের, ভাবার জন্য রেখে গেছেন।